শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় হাসিনা দিল্লিতে কেন রাজার হালে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন এবং আমাদের সাথে রয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল আওয়াল ঠাকুর। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হাসিনা দিল্লিতে কেন রাজার হালে। এই প্রশ্নটি আসলে তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ হচ্ছে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির একটি অবস্থান কর্মসূচি। সেই কর্মসূচিতে উনি ভারতের বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই কথাটি বলেছেন। সার্বিকভাবে তিস্তা নদীর পানি, সীমান্তে হত্যা, এইসব বিষয়গুলো এসেছে। আপনার আলোচনা শুনব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ আলোচক। সুন্দর একটি আলোচ্য বিষয় সামনে এনেছেন। বাংলাদেশের মানুষকে সবার আগে এইটুকু বুঝতে হবে, বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়া কতটুকু দেখে অথবা দেখে না। আপনার একটু ঐতিহাসিক জায়গায় যেতে হবে। যে একটা আলোচনা ছিল যে ভারত ভেঙেছে মুসলমানরা, পরবর্তীতে অনেক রিসার্চ বের হয়েছে ভারত ভাঙার মূল কারণ ছিল হিন্দুত্ববাদী মন মানসিকতা, কংগ্রেস, অনেক রিসার্চ ওয়ার্ক আছে। সেখান থেকে যদি আপনি 47 সালে আসেন, যে আমাদের এই উপমহাদেশের মানে যে দুই ভাগ দিলেন পাকিস্তান, আমাদেরকে এমনভাবে ঠকিয়েছে যে লাহোর প্রস্তাব অনুযায়ী একাধিক মুসলিম স্টেটস হওয়ার কথা ছিল, সেটা না হয়ে একটি মুসলিম স্টেট হলো এবং পশ্চিম পাকিস্তানে অল্প একটু জমি দিল আর বাংলাদেশে সামান্য একটু জমি দিল। 80% তারা নিয়ে নিল। ওখান থেকে শুরু হয়েছে মুসলমানদের প্রতি অবিচার, অন্যায় এবং অন্যায্যতা। সেখান থেকে আসেন 71-এ তাদের যে তথাকথিত সাপোর্ট, এই সাপোর্টটা তাদের স্বার্থটা ছিল মেইন। কি সেই স্বার্থ? যে পাকিস্তানে ভাঙলে তারা রিজিওনাল পাওয়ার হতে পারে এবং তাদের ডিফেন্স স্পেন্ডিং কমে যায়। এবং সেই সময় আপনার কে সুব্রমণিয়াম নামে একজন থিঙ্ক ট্যাঙ্ক 27 মার্চ 1971 সালে বলেছিল যে যখনই পাকিস্তানি মিলিটারি ক্র্যাকডাউন হলো, যে এইবার ইন্ডিয়া পাকিস্তানকে ভাঙার সুযোগ পেয়েছে, এই সুযোগ মিস করলে 1000 বছরে না পেতে পারে। সো এইটা আমাদের প্রত্যেকটা নাগরিককে আগে বুঝতে হবে যে ইন্ডিয়ান যে অবজেক্টিভ যেটা, সেইখানে স্বাধীনতা যুদ্ধে যখন রেগুলার মুক্তিবাহিনীর সৃষ্টি হলো, তার পরিবর্তে তার বিপক্ষে একটি মুজিব বাহিনী সৃষ্টি করা হলো মূলত রয়ের পাপেট সৃষ্টি করার জন্য। সেই রয়ের পাপেটগুলা, ইন্ডিয়ান সেই পাপেটগুলো এখনও বাংলাদেশে আছে, যারা বাংলাদেশের স্বার্থের চেয়ে ইন্ডিয়ান স্বার্থ সব সময় এগিয়ে রাখে। এইটুকু আমি বললাম যে ইন্ডিয়ান পলিসি টুয়ার্ডস বাংলাদেশ, এটা বুঝতে হবে। নেক্সট যে ইস্যুটা, যে 2009-এর পরে যে সরকারটা আসছিল, যে স্বৈরাচারী সরকার, ইন্ডিয়া এইরকম একটা সরকার সৃষ্টি করার জন্য, এইরকম একটা সরকার ইমপ্ল্যান্ট করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল। সেইটা তারা পেয়ে গেল। সেই তথাকথিত ফার্স্ট 11-এর পর থেকে ইন্ডিয়ান প্রজেক্ট ছিল আওয়ামী লীগকে দিয়ে এমন একটি সরকার পরিচালনা করা যারা জনগণের ম্যান্ডেট থাকবে না, ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হবে এবং ইন্ডিয়া ইনটার্ন বাংলাদেশকে লুটপাট করবে। তাদের 15 লক্ষ লোক এখানে কাজ করবে ওয়ার্ক পারমিট ছাড়া। তারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে, অনৈতিকতা ঢুকিয়ে দেবে, বাংলাদেশে রাডার স্টেশন চালাবে, বাংলাদেশে তারা পোর্ট ব্যবহার করবে, কোনো ট্যারিফ দেবে না, ইত্যাদি ইত্যাদি। যখন 5ই আগস্ট ছাত্র জনতায় এই তাদের প্রজেক্ট যখন ভেস্তে গেল, পতন হয়ে গেল, তারা কোনোদিন ভাবে নাই পতন হবে। যখন পতন হয়ে গেল, অ্যাজ ইফ ইন্ডিয়ার পতন হয়েছে, শুধু আওয়ামী লীগের পতন হয় নাই। তাহলে এই পুরো সরকারটা ছিল ইন্ডিয়ান একটি পাপেট গভর্নমেন্ট, তাদেরকে লুটপাট করার জন্য। এটা একটা বিজেপির এক্সটেন্ডেড পার্ট ছিল। তো যেহেতু আওয়ামী লীগ সরকারটাই ছিল বিজেপির একটা এক্সটেন্ডেড পার্ট, তারা তাদেরকে রাজার হালে রাখবে, তাদেরকে আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে এবং তাদেরকে দিয়ে আজীবন ষড়যন্ত্র করাবে। এইটা খুবই স্বাভাবিক, এইটা বাংলাদেশের মানুষের বুঝতে হবে। সেইখানে ইন অ্যাগনেস্ট অফ দ্যাট জিয়াউর রহমানের পলিসি ছিল জনগণের স্বার্থে অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড।
অর্থাৎ জনগণের স্বার্থ সমুন্নত রাখার জন্য সেটা যদি অ্যান্টি ইন্ডিয়ান হয় সেটা যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি কি বিএনপি কিন্তু অফিসিয়ালি অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড কোনোভাবে নিচ্ছে না। ইন আইসোলেশন কিছু কথা আসছে, কিন্তু কথা আসছে, এবং বিএনপি যদি এই পলিসি না নেয় তাহলে বিএনপির জন্য ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন হবে, যে তারা সরকারে যদি আসে তাহলে তারা ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করবে। আমাদের সামনে উদাহরণ রয়েছে, ডক্টর মজ্জু মডেল বলে যে কিক আউট ইন্ডিয়ান্স, ইন্ডিয়া খেদা আন্দোলন করে সে ক্ষমতা আসছে, মাত্র 5 লক্ষ জন অধ্যুষিত একটি দেশ, সেইখানে আমরা 20 কোটি। আমাদের জনস্বার্থে আমাদের যে পলিসি নেওয়ার সেই পলিসি আমরা নিব, সেটা যদি অ্যান্টি ইন্ডিয়ান হবে। আমরা এখানে ইন্ডিয়ান এপিজমেন্ট পলিসি অর্থাৎ তোষণ নীতি করে আজ পর্যন্ত কেউ সাকসেসফুল হয় নাই। সেই জন্য যারা এখন বাংলাদেশে পলিটিক্স করছে তাদের এইটা অত্যন্ত কেয়ারফুলি, অত্যন্ত গুরুত্বের সাথে এটা স্মরণ রাখতে হবে, তোষণ নীতি উইল ফেইল। তোষণ নীতি থেকে সরে আসতে হবে, জনস্বার্থে রাজনীতি করতে হবে। আজকে তিস্তার পানি আপনি আটকাই দেন, আপনি ফারাক্কাবাদ কেন করবেন? আপনি তো ইন্টারন্যাশনাল আইন ভঙ্গ করে আপার রিপেয়ারিয়ান, অর্থাৎ যারা উপরে যে দেশ আছে তারা কোনো পানি প্রবাহ প্রসঙ্গটি আসবো। আমি একটি বিষয়ে আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে বলা হচ্ছে যে হাসিনা দিল্লিতে কেন রাজার হালে। মির্জা ফখরুল সাহেব যেই প্রশ্নটি তুলেছেন, এখানে কি আপনার মনে হচ্ছে যে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে সেটি যথেষ্ট, বা কূটনৈতিকভাবে যে আচরণ করা হচ্ছে সেই সমান সাড়া কি ভারত থেকে পাওয়া যাচ্ছে? মোটেই না। মজলিস ভাই, আমি একাধিকবার বলেছি, ইন্ডিয়া কখনোই শেখ হাসিনাকে তাদের রাডারের বাইরে, তাদের নিয়ন্ত্রণের বাইরে ছাড়বে না। আপনি দেখছেন সেখানে বসে সেই কোনো একটা ফরেন কোনো মিডিয়া একটা ইন্টারভিউ দিতে পেরেছে? পারেনি। কি বলতে কি বের হয়ে যায়। আপনার গাজী গোলাম মোস্তফা কীভাবে মৃত্যুবরণ হয়েছিল ইন্ডিয়াতে আপনার মনে আছে? সে টাকা পাচার করেছিল কম্বল চুরি করে, সেইখানে ইন্ডিয়ান তাকে সামনে থেকে ট্রাকের পিষ্ট করে কিন্তু মেরে ফেলেছিল। আজকে যারা পালিয়ে গেছে, একজন তো ছাত্রনেতা মারাই গেল, প্রত্যেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে, আগে পাচার করছে এবং সাথে করে নিয়ে গেছে। কি সুন্দর, একজন মানুষ গেলে তাকে ধরে গ্রেপ্তার করে, কত উদাহরণ আছে। অথচ শত শত মানুষকে তারা প্রশ্রয় দিয়েছে, কারণ এই সবগুলো ছিল ইন্ডিয়ান পাপেট, যাতে বাংলাদেশ থেকে টাকা লুট করে সেখানে নিয়ে যায়। ইভেন আমার জেলা আউয়াল নামে একটা এমপি ছিল, সেও এই টাকা নিয়ে এইরকম দাড়ি দেখবেন আপনার না ভাই, এইরকম দাড়ি, কিন্তু ইন্ডিয়াতে নাকি বাড়ি করছে। মানে এদের কোনো দেশপ্রেম নাই, এরা খাবে বাংলাদেশে, সব কিছু করবে বাংলাদেশে, টাকা পাচার করবে ইন্ডিয়া, তাদেরকে তো রাজার হালে রাখবি। সেই জন্য ইউএনের রিপোর্টটার পরে একটি সুযোগ আসছে বাংলাদেশ সরকারের সামনে, যে এইটাকে আন্তর্জাতিক আদালতে আপনার বিচারের আয়োজন করা। তাহলে তখন ভারতের উপর আরো চাপ সৃষ্টি হবে, তাহলে হয়তো হতে পারে। কিন্তু আপনি লিখে রাখেন, কোনো দিনও শেখ হাসিনা এবং তার দোসর যারা আছে তাদেরকে ইন্ডিয়া অন্য কোথাও যেতে দিবে। ধন্যবাদ। জি, জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আপনি শুনছিলেন যে আলোচনা আমরা করছিলাম আজকে, যে হাসিনা দিল্লিতে কেন রাজার হালে, সার্বিকভাবে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই জায়গাতেই যদি আপনার আলোচনা শুরু করেন। আমি শুরুটা করতে চাই এইভাবে, হাসিনা ভারত কেন, হাসিনা ভারতে কেন? হাসিনা তো পালিয়ে যায় নাই, হাসিনাকে ভারতে পাঠানো হলো কেন? হাসিনা কোন যুক্তিতে একটি 15 বছর, 15.5 বছরের, 16 বছরের দুঃশাসক, যার গায়ে আপাদমস্তক হায়নার রক্ত লেগে আছে, সে ভারত চলে গেল কিভাবে? কেন আমরা তাকে ভারতে ছাড়লাম? আর যদি প্রশ্ন যেখানে আপনি করেছেন যে হাসিনার সাথে ভারতের সম্পর্কটা হাসিনার সাথে নয়, সম্পর্কটা ভারতীয় এজেন্টের সাথে। এজেন্টটা এইভাবে আমরা ব্যাখ্যা করতে চাই যে দেখেন, 3টি ঘটনাকে আপনি এখানে সামনে আনেন। প্রথম ঘটনাটা যদি আপনি বলেন, তো 1975 সালের যে কথা, 15ই আগস্টের আগে যে কথাটা আলোচনা হচ্ছে, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে 3 দফা 7 দফা চুক্তি, যেটা করে সৈয়দ নজরুল ইসলাম টাস্কি খেয়ে পড়ে গেছিলেন স্বাক্ষর করার পর, কিন্তু স্বাক্ষর করার আগে টাস্কি খান নাই। এই যে বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী চুক্তি, সেই চুক্তির সূত্র ধরে যদি আপনি বলেন, 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের উদ্দেশ্যে 2 ডিভিশন সৈন্য পাঠিয়েছিলেন। রবি দেখি যে যুদ্ধে ভারত জেতেনি, সেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন। তাহলে তার উদ্দেশ্য কী ছিল? সেই 75-এর 15ই আগস্টের পরে যদি আপনি আসেন, জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে ফারাক্কা মিছিল হলো, পদ্মার পানি নিয়ে কথা হলো,
জিয়াউর রহমান সাহেবকে হত্যার মধ্য দিয়ে 1982 সালে এরশাদ সাহেব যখন সামরিক শাসন জারি করলেন, এই নতুন করে ভারতীয় চরেরা বাংলাদেশের মাটিতে পরিকল্পনা করতে শুরু করলো। সেই পরিকল্পনার সূত্র ধরে যদি 1/11 আপনি আসেন, তাহলে আপনি দেখবেন যে 1/11 এসে যে ভিত তারা তৈরি করেছিল, সেই ভিত্তের উপর নির্ভর করেই কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে গেল ভারতীয় এজেন্টরা। এই যে ক্ষমতায় দিয়ে গেল এবং গত 15.5 বছরে 3টি নির্বাচনে ভারত যেভাবে নগ্ন সমর্থন করেছে জনগণের বিপরীতে, সেটা কি কোনো গণতান্ত্রিক বা কোনো সভ্য মানুষ বা যার মধ্যে মনুষ্যত্ব বলে শব্দটা আছে সে করতে পারে? সেটা কার জন্য করেছে? সে যদি কোনো জনগণের জন্য করেছে না, একটি ইন্ডিভিজুয়াল তার স্বার্থ রক্ষা করি একজন বিশেষ ব্যক্তির জন্য করেছে। অর্থাৎ তারা শেখ হাসিনাকে চায়। কেন চায়? সমস্ত জনগণকে পিছনে ফেলে, সমস্ত মানুষের আকাঙ্ক্ষাকে পিছনে ফেলে যে কোনোভাবেই হোক দেশের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করে, মানুষে মানুষে ভাগাভাগি সৃষ্টি করে, অর্থাৎ দেশটাকে তারা করদ রাজ্যে পরিণত করার জন্যই চায়। কেন চায় তার প্রমাণটা কিন্তু আমরা এই ছাত্রদের আন্দোলনের সময় দেখলাম, যে ভারতীয় বাহিনীকে আনার জন্য নির্দেশ দিয়েছিলেন তৎকালে আমাদের বিগত ফ্যাসিস্ট শীর্ষ শেখ হাসিনা। তাহলে একটি দেশের অভ্যন্তরে আরেকটি দেশের, আমি আজকে একটা কথা বলেছিলাম, মওলানা মামুনুল হক যখন গ্রেপ্তার হন তখন আমাদের আলেম সম্প্রদায় একটা বিবৃতি দিয়েছিল। ওই বিবৃতিতে তারা বলেছিল যে ওনাকে যেন কোনো বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ইন্টারোগেট না করে। এই বিবৃতিটা কিন্তু তখন সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয় নাই। তার অর্থ হচ্ছে বাংলাদেশে তখন যত গ্রেপ্তার করা হয়েছে এদেরকে বিদেশি অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থারা ইন্টারোগেট করেছে। আজকে যে আপনি আয়নাঘরের কথা বলছেন, নির্যাতনের যে নীল নকশাগুলো দিচ্ছেন, এ কথা কি সেই কথা না? যে ব্যারিস্টার আরমান কতগুলো কথা বলেছে, যা তাদের ট্রিটমেন্ট ছিল বাঁচিয়ে রাখা অথচ না মারা। এর সাথে যদি আমি আর একটা কথা যুক্ত করিয়ে দেই, তার অর্থ হচ্ছে তারা প্রমাণ করতে চেয়েছিল যে দেখ ভারতের বিরোধিতা করলে তার পরিণতি কী হয়। তাহলে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে যে নীল নকশাগুলো তারা চালু করছে, এই নীল নকশা জিয়াউর রহমান হত্যা হলেন কখন? বাংলাদেশে যখন জিয়াউর রহমানের অনুগ্রহে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলেন, তার মাত্র কদিনের মধ্যে। আমি কারো সম্পৃক্ততার কথা উল্লেখ করতে চাই না, কিন্তু এই কথা তো উল্লেখ করতে চাই যে আইনেও একটা কথা আছে যে মোটিভ যদি খুঁজতে হয় তাহলে দেখতে হবে কে উপকৃত। তাহলে জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে, এরশাদ সাহেব ক্ষমতায় আসার মধ্য দিয়ে 86 সালের নির্বাচনে প্রথম কিন্তু হাসিনা নির্বাচনে গেলেন দিল্লির ইচ্ছায়। এটা নিউজ করা হয়েছিল, আমি নিজে লিখছিলাম দৈনিক দেশে যে দিল্লির ইচ্ছায় শেখ হাসিনা নির্বাচনে গেছেন। তাহলে 86 সালে যখন গোটা জনগণ বিএনপি থেকে সবাই যখন নির্বাচনের বিরুদ্ধে গেল, তখন কিন্তু হাসিনার নির্বাচন, ওই 86 নির্বাচনেও আপনি দেখেন একই ঘটনা ঘটেছে দিল্লির। অর্থাৎ দিল্লির যে প্রভাব বাংলাদেশের উপর, তারা যে করদ রাজ্যে পরিণত করা এবং তার স্বার্থ রক্ষা করা, এবং সবচেয়ে বড় স্বার্থ এখানে এটা যে পূর্ব সীমান্তে পাকিস্তান চলে যাওয়ার পরে এই পূর্ব সীমান্তে ভারতীয় যে ব্যয় কমে গেছে, সেই ব্যয়টা সে পরিচালনা করছে এখানে এজেন্ট পালার জন্য। 71 সালে মুক্তিযুদ্ধের কথা বলি, আপনার সেই সময় গণকণ্ঠের কাগজ দেখেন, বাংলাদেশ সাবেক পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে লুট করা সম্পত্তি, নিউ মার্কেট থেকে শুরু করে সমস্ত লুটের সম্পত্তি ভারতীয় আর্মিরা জাহাজের পর জাহাজ ভর্তি করে ভারতে নিয়ে গেছে। কার সম্মতি নিয়েছে তারা? কাকে জবাব দিয়ে? কোন কারণে মেজর জলিকে গ্রেপ্তার করা হয়েছিল? কোন ইস্যুতে? মেজর জলি বিরোধিতা করেছিলেন। তাহলে ব্যাপারটা কিন্তু মেজর জলিকে আজও কিন্তু মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেওয়া হয় নাই। মেজর জলিল তার পদকটি আজও পান নাই। জেনারেল ওসমানী আজও কিন্তু তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি পান নাই, তিনি মরে গেছেন। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, এটা কেন করা হয় নাই? কারণ এই লোকগুলোকে স্বীকৃতি দিলে, জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক স্বীকৃতি দিলে জেনারেল অরোরা এবং ওমানের প্রতি তারা রুষ্ট হবেন। আওয়ামী লীগের শেখ হাসিনা মুক্তিযুদ্ধ নিয়ে যখনই কথা বলেন, তারা কখনোই জেনারেল ওসমানীর নাম উল্লেখ করেন না, তারা কখনোই মেজর জলিলের নাম উল্লেখ করেন না, তারা কখনোই দেশপ্রেমিক শক্তির নাম উল্লেখ করেন না। তা যদি হবে, তাই 15ই আগস্টে যারা ঘটেছে তারা তো মুক্তিযোদ্ধা, প্রত্যেকেই মুক্তিযোদ্ধা, কাউ তো মুক্তিযুদ্ধ করেনি এমন কোনো লোক নাই। তাহলে মুক্তিযুদ্ধের প্রতি কমিটমেন্ট না, কমিটমেন্ট হচ্ছে ভারতের প্রতি। মুক্তিযুদ্ধের নামে তথাকথিত দেশপ্রেমিককে বিভাজন শক্তির শিখণ্ডী হিসাবে যিনি প্রতিনিধিত্ব করেছেন, তাকে কোনো না কোনোভাবে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে সেই একই কথা। আপনি দালাই লামার প্রশ্নে আসেন, কেন দালাই লামা ভারতে? এর কি কোনো জবাব পাওয়া যাবে? জবাব পাওয়া যাবে না। আন্তর্জাতিক নীতিমালা আছে না? কোনো নীতিমালা নাই।
কেন আপনার বাংলাদেশের জামাত ইসলাম বা বাংলাদেশের মুসলিম লীগ বা বাংলাদেশের বিএনপির বিরোধিতা কেন বা ভারত করে, কেন তারা তাদেরকে মৌলবাদী বলে, অথচ তার দেশে যে বিজেপি নিজে একজন মৌলবাদী, আরএসএস একটি মৌলবাদী সংগঠন, সেইখানে মৌলবাদ সমস্যা না, বাংলাদেশের মৌলবাদ নেতার মাথা ব্যথার কারণটা কি? বাংলাদেশের জনগণকে বাংলাদেশকে ডিকটেট করতে না দিয়ে সে ডিকটেট করতে কি? আসবো আমি আবারও স্যার, যেটি বলছিলেন যে সে আমাদের যে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনে যে বিষয়গুলো আসে এর মধ্যে একটি বড় বিষয় হচ্ছে তিস্তা। সেই বিষয়ে আপনি বলছিলেন, পাশাপাশি সীমান্তে হত্যা নিয়েও যে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, সেই বিষয়টা নিয়ে আপনার আলোচনা শুনব। জি, যেটা বলছিলাম যে আন্তর্জাতিক আইন রয়েছে যে যেখানে আপার রিভারিয়ান যে সমস্ত রাষ্ট্র উপরে অবস্থান করে ইন্টারন্যাশনাল পানি প্রবাহ, সেই পানি প্রবাহ তারা কোনোভাবে বন্ধ করতে পারে না। তো তারা সেই ইচ্ছে মতন ফারাক্কা, তিস্তা এবং 54টা নদীতে তারা ডাইভারশনারি প্রজেক্ট করে। সো এইগুলা সবগুলোই ওই যে ইন্ডিয়ান যে একটা মেইন ফরেন পলিসি, ইন্ডিয়ান ফরেন পলিসি পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম। তারা 2500 বছরের তথাকথিত একজন চাণক্য নামের এক লোক একটা থিওরি দিয়ে গেছে যেটা মডার্ন ওয়ার্ল্ডে টোটালি আনবিফিটিং, যে পার্শ্ববর্তী কান্ট্রিকে আইদার স্লেভ অথবা এনিমি হিসেবে সেখানে বলে গেছে, কোনো ফ্রেন্ডলি স্টেট নাই। ভারত একমাত্র দেশ পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না নেইবারিং কোনো দেশের সাথে তাদের সুসম্পর্ক নাই, শুধু এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, আর কারোর সাথে নাই। সেই জন্য বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে ইন্ডিয়া কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে কাজ করে না। তারা সবসময় আওয়ামী লীগ নামে একটি দলের স্বার্থ দেখেছে, তাদের বৃহত্তর স্বার্থ উদ্ধার করার জন্য, লুটপাট করার জন্য। আপনি জানেন যে ইন্ডিয়াতে কোনো একটা সংস্থা একটা সার্ভে করেছে যে হাসিনার এই অবস্থানের পক্ষে না বিপক্ষে, সেখানে মাত্র 52%, আমি আশা করছিলাম 80%। তার মানে এই 48% ওই হিন্দুত্ববাদী, তারা ন্যায্যতা বুঝে না, তারা অন্যায্য। আমি একটা আলোচনায় দেখলাম যে ইন্ডিয়ান কোনো একটা অথর্ব একটা লোক বলতেছিল যে বাংলাদেশ তাকে হেলিকপ্টারে প্লেনে করে আগায় দিয়ে আসছে। সো কাউন্টার কোশ্চেনটা সে বলে না। তো আমরা প্রশ্ন করতে পারি, আপনি গ্রহণ করলেন কেন তাকে? আপনি জানেন সে বাংলাদেশে গণহত্যা করেছে, আপনি জানেন সে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে চেয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সেই জন্য বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বোঝার জন্য একটা উদাহরণ দেই। 75-এর এই ঘটনার পরে আপনার মনে আছে খালেদ মোশাররফের মা এবং ভাই একটা মিছিল করেছিল। সেই মিছিলটা আমাদের ব্যক্তিগত নলেজে আমরা জানি খালেদ মোশাররফ কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান ছিল। একটি ঘটনা তাকে ইন্ডিয়ান বানিয়ে দিল এবং ওখানে বোনের ঘটনায়। সো দ্যাটস দ্য সেন্টিমেন্ট। এইটা যারা না বুঝবে তারা বাংলাদেশে বেশি দিন পলিটিক্স করতে পারবে না এবং তাদের অনিবার্য কারণে পতন হবে। এই পতিত শেখ হাসিনা নিজে বলেছে যা কিছু ভারতকে দিয়েছি সেটা আজীবন মনে রাখবে। এই একটা কথা এনাফ যে বাংলাদেশের জনগণের সে শাসক ছিল না, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব সে করে নাই, সে করেছে আসলে হিন্দুত্ববাদী ভারতের প্রতিনিধিত্ব। যার জন্য ভারত যেভাবে চেয়েছে বাংলাদেশের সেনাপ্রধান কে হবে, বাংলাদেশে আইজিপি কে হবে, বাংলাদেশের সচিব কে হবে, বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, এই পর্যন্ত তারা ইন্টারভেন করতো। যার জন্য এই ভারতে যে দিল্লিতে তাকে রাজার হালে রাখবে, কারণ এটা তাদের প্রোডাক্ট, তারা তাকে প্রোটেক্ট করবে, তাকে রাজার হালে রাখবে এবং তাকে দিয়ে বাংলাদেশকে যতদিন শেখ হাসিনা বায়োলজিক্যালি বেঁচে থাকবে এবং তার এই যে যারা অপকর্মের সহযোগী, ততদিন ইন্ডিয়া বাংলাদেশের মানুষ এবং দেশের প্রতি ষড়যন্ত্র করে যাবে। সেইখানে আমাদের প্রক্রিয়ার বিষয়ে আপনি বলছিলেন যে জাতিসংঘের যে আমি মনে করি সরকার এইটা ইউনূস সরকার অত্যন্ত অনভিজ্ঞ, আমরা সবসময় বলি আসলে অনভিজ্ঞ, এদের কাউকেই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই এবং ইউনূস সাহেব একজন সাধু টাইপের একজন লোক, উনি একটা গান্ধী টাইপের একটা পলিসি ফলো করতে পছন্দ করে। শুরুটা ছিল অত্যন্ত স্লো, ভেরি স্লো স্টার্ট, কিন্তু এখন কিন্তু একটা অফিস বুঝতে 3 থেকে 6 মাস সময় লাগে, তাহলে 6 মাস হয়ে গেছে। এখন কিন্তু সে কিছু ভালো স্টেপ নিচ্ছে। মনে করেন আজকে সে আছে বলে কিন্তু ইউএন ওয়াজ ইন্টারেস্টেড এরকম একটা রিপোর্ট প্রডিউস করা, অন্য কেউ হলে তারা আগ্রহ নিত কিনা একটা কোশ্চেন থেকেই যায়। তারপরে ডিসিদের সাথে যে বক্তব্য দিয়েছে যে আমি তো প্রধান অতিথি না, আমি তো আপনাদের অংশ, এবং ভারতের প্রতি যে এই চিকেন নেক, যে নেপালের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক করা যাচ্ছে না, সেই কথাগুলো হচ্ছে মানুষ এই কথা শুনতে চায়।
যে ইন্ডিয়ার মতো একটা দেশ যাতে বাংলাদেশে আর শোষণ না করতে পারে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস না করতে পারে, বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস না করতে পারে, বাংলাদেশের মানুষকে বর্ডারে গুলি করতে না পারে, সেই জায়গায় দাঁড়াতে হলে বাংলাদেশের নিজস্ব সক্রিয়তায় সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থ বজায় রাখার জন্য যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, মানুষ তার পক্ষেই থাকবে। মানুষ সেই রাজনীতি দেখতে চায়। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, বা ভারত বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম, সেটি একটি বিষয়। এই বিষয়ে যদি আর কিছু যুক্ত করতে চান করবেন। পাশাপাশি এখন যে আলোচনা রয়েছে সেটি নির্বাচনী আলোচনা আছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে নানা রকম আলোচনা আছে। কেউ সংস্কারের পরে নির্বাচন চায়, কেউ নির্বাচন এবং সংস্কার হাত ধরাধরি করে চলুক সেটি চায়, কেউ বলছেন আবার জাতীয় নয় স্থানীয় সেই নির্বাচন নিয়েও বিতর্ক আছে। সার্বিকভাবে সেটি নিয়েও একটু আলোচনা করুন। ভারত বাংলাদেশ সম্পর্কে নিজেরা আলোচনা করছেন, তারপরে নতুন করে সংযোজন করতে গেলে আরও লম্বা হবে। শুধু এই কথাটা বলা যায় যে ভারত বাংলাদেশ সম্পর্ক যদি সম্মানজনক অবস্থার নিচে নামে তাহলে সেটা হবে দাসত্বের। সুতরাং দাসত্বের নয়, বন্ধুত্বের। আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী যদি আমরা বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে চাই তাহলে তার প্রধান দায়িত্ব হচ্ছে ভারতের। ভারত যদি তার প্রভুত্ব এবং দাদাগিরি সুলভ আচরণ থেকে না সরে তাহলে আমাদের জন্য দায়িত্ব হচ্ছে তাকে এই কথা বোঝানো যে সেই একমাত্র শক্তি নয় যা ডিকটেট করতে পারে। তাকে ডিকটেট করার মতো শক্তি আমাদের জনগণের রয়েছে এবং তারা এই ডিকটেশনে গেলে ভারতের মতো দেশ, কোন অখণ্ড জাতীয়তাবাদী ভারত, কারণ পৃথিবীতে নেপাল একসময় হিন্দু রাষ্ট্র ছিল, কিন্তু নেপালের হিন্দুরা ভারতের মতো জঘন্য না। নেপালের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক উন্নত ভারতের চেয়ে। নেপাল একমাত্র পৃথিবীতে একসময় হিন্দু রাষ্ট্র ছিল, ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল না। সুতরাং এখানে হিন্দুত্ববাদের বড় কথা নয়, বড় কথা যে ভারতের উগ্র জাতীয়তাবাদ, ভারতের যে ফরেন পলিসি, ভাই একটা কথা বলেছেন, ভারতের যে উগ্র জাতীয়তাবাদ এটাই হচ্ছে আমাদের জন্য এবং প্রতিবেশীর জন্য ক্ষতিকারক। সুতরাং ভারতকে বুঝতে হবে যে তাকে মানুষ হতে হবে, তাকে হিন্দু নয়, তাকে সাম্প্রদায়িক নয়, তাকে মানুষের মাত্রায় আসতে হবে। ভারত মানুষ হলেই তার প্রতিবেশী সাথে সুসম্পর্ক আসবে। আমি মনে করি এই দায়িত্বটা আমাদের বোধহয় ডক্টর ইউনূস সাহেব শুরু করেছেন, শেষ করতে পারবেন কিনা আমি জানি না, আদৌ শেষ করা যাবে কিনা সেটাও জানি না, কারণ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কে কখন থাকবেন না এটা বলা বড় মুসিবত। কিন্তু এইটা বলা যায় যে ধারা শুরু হয়েছে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে, সুতরাং ওই ধারার নতুন উন্মেষ করতে হলে আবার অনেক সময় লাগবে। সুতরাং বীজ মাটিতে পড়েছে, তাতে গাছ হবে এবং সেই গাছে অবশ্যই যারা জন্মাবে তারা আগ্রাসন বিরোধী মানসিকতার মধ্য দিয়ে পল্লবিত হবে এবং বিস্তৃত হবে। নির্বাচন নিয়ে আপনি যে আলোচনা করছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করতে চাই এবং আমরা যদি মনে করি যে আমরা একটি গণতান্ত্রিক দেশ, তাহলে সেখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কি? আমরা এখন যে আলোচনাটা করতেছি এই বর্তমান অবস্থাটা হলো গত 15.5 বছরের আওয়ামী শাসনের পরে, অর্থাৎ প্রশাসন বলেন, রাষ্ট্র বলেন, যন্ত্র বলেন, যেখানেই বলেন, এর উপরে কিছু কিছু ব্যক্তিগত পরিবর্তন করা হয়েছে এবং সেসব পরিবর্তন নিয়েও নানা কথা হয়েছে, কিন্তু এর ভেতরটা কিন্তু আওয়ামী লীগের গঠন করা দেহের মধ্যেই আছে। আমরা শুধু সেই দেহের উপরে দুই একটা মাথা এলিমেন্ট করে দিয়েছি, শুধু তার দু একটা মাথা এখানে বসাই দিয়েছি, কিন্তু আসলে কিন্তু বডিটা যা ছিল সেই শয়তানের স্থাপন করা হয়েছে, প্রতিস্থাপন করেছে। বডিটা কিন্তু শয়তানের বডিটাই আছে, কিন্তু তার উপরে আমরা দুই একটা ফেরেশতাকে বসানোর চেষ্টা করেছি। এর ফলে কিন্তু ফেরেশতার মুখ আর শয়তানের বডি এই দুটো কোনো মেলে না। বাংলাদেশ জিয়াউর রহমানের একটা বিখ্যাত নাটক ছিল ব্রেন ফ্যান্টাসি। দেহ এবং মাথার সমন্বয় না করলে বডি কার দ্বারা পরিচালিত বোঝা যায় না। বাংলাদেশে কিন্তু এখন অনেকটা সে ব্রেন ফ্যান্টাসির মতো একটা অবস্থায় দাঁড়িয়ে যায়। অবস্থাটা এই কারণে দাঁড়ায় যে আপনি দেখেন নির্বাচন এটা বিশাল নির্বাচন হচ্ছে একটা বিরাট বিষয়। এটা ছোটোখাটো ব্যাপার না, এটা গোটা দেশের আপনি স্থানীয় সরকারের কথাই বলেন আর জাতীয় সরকারের কথাই বলেন, এটা একটা বিরাট ব্যাপার। নির্বাচনটা করবে সরকার, কিন্তু নির্বাচনটা পরিচালনা করবে কে? আপনি গত কয়েক মাসে মানে আগস্ট বিপ্লবের পর থেকে এ পর্যন্ত যদি আপনি পরিসংখ্যানটা দেখেন, পরিসংখ্যানগুলো আছে, আপনি যদি দেখেন খুন, রাহাজানি, ধর্ষণ, ব্যভিচার, মব কিলিং, এর সংখ্যাটা যদি আপনি যতগুলো রিপোর্ট হয়েছে তার পরিমাণ যদি দেখেন, এটা কিন্তু গা শিউরে ওঠার মতো। তাহলে এটা হচ্ছে কেন? সোশ্যাল অর্ডারটা নাই কেন? নাই, তার সোজা কারণ হচ্ছে যে বডির উপর দাঁড়াই এখন রাষ্ট্র প্রশাসন চলতেছে, এই বডির সাথে প্রশাসনের যে এবং আন্তরিক সম্পর্ক থাকার কথা ছিল সেই জায়গায় অবস্থান করছে না। যদি সেই জায়গায় অবস্থান না করে তাহলে নির্বাচনটা কন্ডাক্ট করবে কে?
প্রশাসনই তো কন্ডাক্ট ডক্টর ইউনূস বা উপদেষ্টা পরিষদে যারা আছেন ছাত্ররা, তারা তো করবেন না। এটা এমন একটা বডিতে গিয়ে দাঁড়াবে যেখানে প্রত্যন্ত গ্রামে ভোট দিতে আসতে পারা না পারাটা ইনশিওর করবে কি। পাশাপাশি আরেকটি বিতর্ক আপনি পাশাপাশি আনেন, যেভাবেই আমরা কথা বলি না কেন, বাংলাদেশে আওয়ামী লীগকে যদি আপনি মনে করেন যে বিদায়ের মধ্য দিয়ে, চলে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিঃশেষিত হয়ে গেছে, বা আওয়ামী লীগের লুটপাট করা সম্পত্তি বাজার লুটেরা ছিল তারা সব ভদ্র হয়ে গেছে, তারা তো কেউ তওবা করে নাই, তারা তো স্বীকার করে নাই যে তারা কিন্তু সমাজ অভ্যন্তরে রয়েছে। আপনি 1971 থেকে শুরু করে 3টি ঘটনা এখানে আপনি সামনে আনেন। আপনি যদি প্রথম দেখেন যে যখন জাসদ গঠিত হয়েছিল, তখন জাসদের প্রাণশক্তি ছিল কারা? জাসদের সাথে কিন্তু সেই সময় অনেক রাজনৈতিক শক্তি যাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, তারা কিন্তু দলগতভাবে নিষিদ্ধ হলো, ব্যক্তিগতভাবে কিন্তু তারা রাজনীতিতে সক্রিয় ছিল। আপনি তারপরে ঠিক ঘুরে আসেন, জিয়াউর রহমানের পরে যখন রাজনীতিতে আসলো, জেনারেল ওসমানী নির্বাচনে দেখেন, জেনারেল ওসমানীর নির্বাচনের সময় জিয়াউর রহমানের বিরুদ্ধে যখন কী দিল, জেনারেল ওসমানীকে কেন্দ্র করে কিন্তু সমস্ত আওয়ামী শক্তি সংগঠিত হলো। আরেকটু আগে যদি যান, আরেকটু আগে যদি যান, পাকিস্তানে জেনারেল আইয়ুবের বিরুদ্ধে যখন মোতার বা ফাতেমা জিন্নাহ নির্বাচন করলেন, ফাতেমা জিন্নাহ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ সংগঠিত হলো। সেই সংগঠনকে কেন্দ্র করেই কিন্তু ফাতেমা জিন্নাহ নির্বাচনকে সংগঠিত করে কিন্তু 6 দফা থেকে আস্তে আস্তে এগুলো বাংলাদেশে কিন্তু জেনারেল ওসমানী নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগ জোহরা তাজউদ্দিন থেকে ডক্টর কামাল থেকে শেখ হাসিনা করতে এই গত 15 বছরের দুঃশাসন চলছে। আজকের নির্বাচনে তাদের শিকন্ডি কী হবে, তারা কাকে ব্যবহার করবেন, এবং তারা যাকে ব্যবহার করবেন তাকে কি নির্বাচনে জেতানোর জন্য, না নির্বাচন ভণ্ডুলের জন্য, অথবা তাদের রাজনৈতিক শক্তির স্ট্যান্ডটা কোথায়? এই স্ট্যান্ড আপ যদি আপনি পরিষ্কার না করা যায়, এবং এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে রাজনৈতিক ব্যবস্থাপনা দরকার, সেই ব্যবস্থাপনাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেইটা নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার? সেই আশঙ্কায় কি নির্বাচন বন্ধ থাকবে? না, নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন বন্ধ থাকা তো ফ্যাসিবাদের পক্ষে। নির্বাচনটাকে আপনি চালনি দিয়ে, তো কেন চালনি ব্যবহার করেন? চালনি ব্যবহার করেন চালের ময়লা ফেলার জন্য, তাহলে তো ওই ময়লা সহ ভাত খেতে পারেন, তাতে ভাতে কিন্তু অসুবিধা হবে না, কিন্তু খেতে পারবেন না, কারণ তাতে কাকড় থাকবে। তাহলে আগে আপনাকে চালনিটা দিতে হবে। এই চালনিটা একটি সমন্বিত উদ্যোগের ব্যাপার। এইখানে এটা বিতর্কের বিষয় না। এটা যেটা আমরা বলতেছি, বা এখন যারা বলতেছেন, বিএনপি বলতেছে, আওয়ামী লীগ বলতেছে, নতুন যারা দল হবে, কেউ বলতেছেন ছাত্রদের দল হওয়ার পরে নির্বাচন হবে, কেউ বলছেন নাগরিক কমিটি হওয়ার পর নির্বাচন হবে, কেউ বলছেন এখনই নির্বাচন। আমি কিন্তু এইটা ভেবে দেখি না। আমি মনে করি আগস্ট পরিবর্তনের মূল সূত্রটা কি? মূল সূত্রটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী একটি ঐক্য গোটা দেশের মানুষ সংগঠিত হয়েছে। তাহলে সেই ঐক্যের ভিত্তিতে সেটা হচ্ছে আপনার সোজা লম্বালম্বী রেখা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে, ফ্যাসিবাদকে ঘৃণা করে, অগণতান্ত্রিক প্রক্রিয়াকে ঘৃণা করে এবং ভারতকে ঘৃণা করে। এই ঘৃণার বিপরীতে ভালোবাসার জিনিসটা কি? ভালোবাসার জিনিসটা হলো দেশপ্রেম। তাহলে সেই ভালোবাসার যে জায়গা, সেই ভালোবাসার মানুষগুলো যদি একত্র না হতে পারে, তাহলে ভালোবাসার উপাদানটা সে কী করে? তাদের আকাঙ্ক্ষিত যে নির্বাচন, যে সরকার তারা গঠন করবে, বা যে সরকারের প্রতি তাদের আশা বা কামনা, সেই সরকারটা গঠন করতে হলে সেই মানুষগুলো লাগবে, যে মানুষগুলো ভোট। আপনার ভোটের ক্ষেত্রে তো আপনি বলবেন একটা আওয়ামী লীগেরও যে ভোট, জামাতেরও সেই ভোট, বিএনপিওয়ালারও সেই ভোট, কিন্তু এই ভোটটা যখন মেলে, একটা কথা অনেকে বলেন, বিএনপি জামাতের ঐক্য হলে কিন্তু দুই পক্ষের ভোট বাড়ে। এরা কিন্তু কেউ বিএনপিরও না, জামাতেরও না। সাধারণ মানুষ মনে করে যে ঠিক আছে, এরাও নামাজ রোজা করে, এরাও নামাজ রোজা করে, ঠিকই আছে, কিন্তু বিএনপি জামাতের ডিভিশন হয়, তাহলে কিন্তু মাঝখানের ভোটটা কে নেয়? এই ভোটটা কোথায় যায়? একটা ভোট আছে যে ভোটগুলা বিএনপি করে না, জামাতও করে না, কিন্তু এই যে ভোটটা, অর্থাৎ এই যে মানুষের ঐক্যটা, অর্থাৎ মানুষের একটা আস্থার জায়গা তৈরি করতে হবে যে যারা নির্বাচন করতে চায় তারা আওয়ামীপন্থী বা ভারতীয় দালাল নয়। এই জায়গাটাতে যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে নির্বাচন দিলে সেই নির্বাচন থেকে ফলাফল আসবে, কিন্তু সেই ফলাফল আগস্ট বিপ্লবের পক্ষে না বিপক্ষে যাবে, এটা কিন্তু নিশ্চিত করে বলার মতো বাস্তবতা এখনও আসছে বলে আমি মনে করি না। সুতরাং সেই জায়গাটার মধ্যে কতটা সময় বা কী মেকানিজম তৈরি করতে হবে, সেই দায়িত্বটা কিন্তু যারা আছেন, অর্থাৎ যারা আগস্ট বিপ্লবকে ধারণ করে রাষ্ট্র ক্ষমতায় নিজেদেরকে আসীন করেছেন এবং এটা বাস্তবায়নের জন্য তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই দায়িত্বটা তাদের নিশ্চিত করা। এই নিশ্চিত করার জন্য দুটোই করতে পারে। উদাহরণ হিসাবে আমি বলি, এটা বলার এটা কোনো কারণ নেই। ধরেন তিনি একজন ব্যক্তি, তার একটা পরিচিতি আছে,
কিন্তু আপনি যদি এরকম পরিস্থিতি খোঁজেন যে বাংলাদেশে যারা ভারত বিরোধী, যারা মনে করে ট্যাঙ্কটা আমার বুকের উপর দিয়ে যাক, 65 ওয়ারেজের জিয়াউর রহমান বলেছিলেন যে ভারতীয় ট্যাঙ্কটা আমার বুকের ক্যাম্পকান সেক্টর আমার বুকের উপর দিয়ে যাক, তবু পাকিস্তান টিকে থাক, আমার দেশ টিকে থাক। আজকে এমন কিছু মানুষ এই দেশে এখনও আছে যারা মনে করে গুলিটা আমি খাই, ওই এর মতো সে যে আবু সাইদের মতো যে বুক গুলি করো। তাহলে এমন কিছু মানুষ তো দেশে আছে যারা ঘুষখোর নয়, দুর্নীতিবাজ নয়, লুচ্চা নয়, বেবিচারী নয়, বদমাইশ নয়, নিছক দেশপ্রেমিক। আর এই দেশপ্রেমের জন্যই তারা কোনো মূল্য নেয় না। আমাদের অনেক মুক্তিযোদ্ধারাও তাদের সনদ বিক্রি করেন নাই, প্রমোশন নেন নাই। বাংলাদেশে কিন্তু এই দেশপ্রেমিকদেরকে সংগঠিত করা এবং সেই দেশপ্রেমিকদেরকে একটা এমন ব্যানারে আনা, যেই ব্যানারটা সলিড, যেই ব্যানারটা হতে হবে এমন একটা ব্যানার, যেই ব্যানারকে ভারতীয় ট্যাঙ্কের গুলিতে ধ্বংস করা যাবে না, বরঞ্চ ওই ব্যানারের সামনে ভারতীয় ট্যাঙ্ক আসলে বুকে ডিনামাইট নিয়ে শুয়ে পড়বে, কর গুলি, দেশ থাকবে না আমি থাকবো, হয় স্বাধীনতা তা না হলে আমি, দুটোর মধ্যে কোনো আপোষ নাই। এই যে আপোষহীন মানুষগুলোকে এখানে ডিভিশন করার জন্য এখন চেষ্টা। নির্বাচন নিয়ে যে বিতর্কের কথা বলা হচ্ছে, মূলত তার মূল লক্ষ্য হলো এই দেশপ্রেমিক, স্বাধীনতাকামী, মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি করার জন্য অপচেষ্টা চলছে। এই অপচেষ্টাটা কারা করছে সেটা দেখার দায়িত্ব সরকারের। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো ব্যারিস্টার সারওয়ার, যেটি আব্দুল আউয়াল ঠাকুর বলছিলেন যে নির্বাচন প্রসঙ্গে, যে নির্বাচন নিয়ে যে মতভেদ তৈরি হচ্ছে সেটিকে পরিকল্পিতভাবেই তৈরি করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় নির্বাচন নিয়ে মতপার্থক্য কেন তৈরি হচ্ছে? না, কিছু পরিকল্পনা থাকতেই পারে এবং সেটা অ্যাপারেন্ট। তার আগে আমি বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনসে আরেক ছোট্ট একটা ইস্যু সামনে নিয়ে আসি, তারপরে আপনার প্রশ্নের উত্তর আসছি। যে আপনি দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও, যে দুই সেনাপ্রধানের একটি ভিডিও কনফারেন্স, সেইখানে ইন্ডিয়ান সেনাপ্রধানের পিছনে যে ইনস্ট্রুমেন্ট সারেন্ডার, যে সারেন্ডারের ছবিটা, সেই ছবিটা তার পিছনে রেখেছে। এর চেয়ে নিম্ন মান, এর চেয়ে নিম্ন চিন্তাভাবনার কি হতে পারে বলেন? কেন নিম্ন? দেখাচ্ছে দেখো তোমাদের স্বাধীনতা আমরা দিয়েছি। এবং এই যে একটা নিম্ন চিন্তাভাবনা ইন্ডিয়ান, যে ইন্ডিয়া কবে বাংলাদেশে আসছিল সাহায্য করতে? 3 ডিসেম্বর, মাত্র 15 দিনের জন্য, যখন আমাদের মুক্তিযোদ্ধারা অলমোস্ট জয় হচ্ছিল। ফ্যাক্ট রিমেন্স, ইন্ডিয়া যদি না আসতো তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো না? ডেফিনেটলি স্বাধীন হতো। সো ওদের মিননেসটা দেখেন। এই জন্য ওরা কখনোই বাংলাদেশের জনস্বার্থে কাজ করবে না, সেইটি আমাদের মাথায় রাখতে হবে। দিস ইজ এ মেন কান্ট্রি। তারা কোনো এডুকেশন জানে না, মডার্ন ফরেন পলিসিও জানে না। এখন আসলে আপনি নির্বাচনে যে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় অর্জিত হয়েছে, যে বিপ্লব সংগঠিত হয়েছে, অনেকে একটা ম্যান্ডেটের কথা বলে, আনইলেক্টেড। আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। বিপ্লব যখন সফল হয় তখন ম্যান্ডেটের কোনো ঘাটতি থাকে না, দ্যাট ইজ দ্য ম্যান্ডেট। কারণ বিপ্লব কখনো সংবিধান অথবা আইন মেনে হয় না। সো ম্যান্ডেটের কোনো ঘাটতি নেই। এরপরে যদি ঘাটতি থাকে, এই সরকার ইচ্ছে করলে কিন্তু একটা গণভোট দিতে পারে, সেটারও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন আমরা দেখলাম যে দলটার আমি সদস্য, বিএনপি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি, যে যা কিছু সামনে আনা হচ্ছে অলমোস্ট প্রত্যেকটা ক্ষেত্রে তারা বিপক্ষে যাচ্ছে। এইটা কতটুকু বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে সেইটা একটু চর্চা করা দরকার, সেইটা একটু আলোচনার দরকার বলে আমি মনে করি। মনে করেন এই রাষ্ট্রপতি ইস্যু বিপক্ষে, এসকন ইস্যু বিপক্ষে, ঘোষণাপত্র বিপক্ষে, নির্বাচন তাও লগারহেড। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে এটা সকল রাজনৈতিক দলের জন্য ভালো। যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, মানুষ মনে করে যে নির্বাচনের নামলেই কাইটা সে নিবে, ওখান থেকে তৃণমূল থেকে যদি সেইটা শুরু হয় অ্যাজ এ টেস্ট কেস, যে মানুষ ভোটাররা তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, নির্ভয়ে নির্বাচন কেন্দ্রে যেতে পারে, নির্ভয়ে ক্যাম্পেইন করতে পারে, নির্ভয়ে ইলেকশনের ক্যান্ডিডেট হতে পারে, তাহলে গণতন্ত্রের ভিতটা আরো স্ট্রং হবে বলে আমি মনে করি। বড় দল হিসেবে জি আপনি বলবেন। সরি টু ইন্টারাপ্ট। একটি বিষয়, সেটি হচ্ছে আপনি যেহেতু স্থানীয় পর্যায়ের নির্বাচনকে আগে আনবার কথা বলছেন বা অনুষ্ঠিত হওয়ার আগে কন্ডাক্ট করার কথা বলছেন, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় কিনা দীর্ঘদিন তো সেই অর্থে নির্বাচন হয়নি এদেশে, এটি একটি বিষয়, নির্বাচনের একটি আকাঙ্ক্ষা, ক্ষুধা যাই বলি সেটি রয়েছে। পাশাপাশি যেটি
আব্দুল্লাহ আল ঠাকুর বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে যাদেরকে বিগত সরকারের কথা যদি বলি, আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগ যারা রয়েছেন তারা যেহেতু এখন একেবারে মানে আড়ালে রয়েছেন, তাদের আসবার একটা সুযোগ তৈরি হয়ে যায় কিনা তৃণমূলে, এবং সেটি শুধুমাত্র নির্বাচন করবার জন্য নয়, নির্বাচন ব্যর্থ করার জন্য, ভণ্ডুল করার জন্য, এবং সেখানে নানা রকম, আমরা তো জানি স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে অনেক রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, হতাহতের ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে। সেই ঘটনাগুলো যদি হয় তাহলে কি বার্তা দেয় যে পরবর্তীতে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যখন একটা থ্রেট তৈরি হয় যে স্থানীয় নির্বাচনে যখন এরকম হলো, তখন সেটি আরও বিলম্বিত বা আরও দীর্ঘায়িত হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে কিনা? না, সে আশঙ্কা থাকে, এবং সেই ঘটনা যদি না ঘটে যে স্থানীয় সরকার নির্বাচনে এক ধরনের গণ্ডগোলের কথা তো বলছেন আপনি, ষড়যন্ত্র, তো সেই ষড়যন্ত্র তো আপনার সংসদ নির্বাচনও হতে পারে। সংসদ নির্বাচন কন্ডাক্ট করার জন্য যে সেটআপ, যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রয়োজন, সেই ব্যবস্থাটা কি বাংলাদেশে ঠিক আছে? বরং স্থানীয় সরকার, আমি এই 15 দিন আগেও গ্রাম থেকে ঘুরে আসলাম, গ্রামে তো আওয়ামী লীগ তৃণমূল ওয়ার্ড পর্যায়ের নেতা তাও পলাতক, তারা কিভাবে আপনার ইয়ে করবে? বরং সুযোগ আসছে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্র্যাকটিস করে সঠিক লোককে জনগণের প্রতিনিধি হিসাবে, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, তারপরে উপজেলা চেয়ারম্যান, এইগুলো করার, তাতে আমি মনে করি গণতন্ত্রের স্ট্রেংথ হবে। আচ্ছা, বিএনপির অবস্থানটা বোঝা যায় যে মানুষের যে এই সমালোচনাটা সামনে আসছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু শুধু চেহারা বদল হয়েছে, চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের দখলদারিত্ব, এর অনেকটা মিথ্যা, অনেকটা সত্য হটেবার। এই জন্য একটা ব্যবস্থাও নেওয়া হচ্ছে, একটা ধারণা সামনে আসছে যে বিএনপির পপুলারিটি কি দ্রুত হ্রাস পাচ্ছে, সেই জন্য হয়তো অনেকে একটু ভয় পেয়েছে। আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, এরপরও বিএনপি সরকারে যাবে, কারণ বিএনপি যদি সঠিক প্রার্থী নির্বাচন করতে পারে এবং কম্পিটিটিভ, আমি ধারণা করি একটা কম্পিটিটিভ ইলেকশন হবে, কারণ যেগুলো সামনে আসছে তারাও তো ভালো প্রার্থী খুঁজবে। অর্থাৎ বিএনপির ওখানে বরং কনসেন্ট্রেট করা উচিত টু ওই জিওর রহমানের মতো ট্যালেন্ট হার্ট এবং ভালো প্রার্থী, তার অ্যাগেনস্টে যে প্রার্থী আসবে সেই প্রার্থী অ্যাগেনস্টে কম্পিট করে ভোটের মাধ্যমে উইন করে আসতে পারে। বিএনপির সামনে কিন্তু চ্যালেঞ্জ হিউজ, কিন্তু পরিস্থিতিতে যেটা হয়েছে যে যারা সরকার পরিচালনা করছে এবং যে বিপ্লব ঘটনাটা যারা অন্যতম দাবিদার ছাত্ররা, তারা যা কিছু বলে সেইটার অ্যাগেনস্টে যাচ্ছে বিএনপি। এইটা একটা সাংঘর্ষিক অবস্থা হতে পারে এবং এদিকেও যেতে পারে যে এর চেয়ে খারাপ আরও বেশি একটা টার্মোয়েল অবস্থা সৃষ্টি হতে পারে। সেই জন্য একটা সংহতি দরকার। বিপ্লবের যারা ভাগিদার, বিএনপি সহ বাংলাদেশের জনগণ, তাদের ভিতরে যদি স্প্লিট হয়, আমি আউলবার কথার সাথে একমত হয়ে বলছি, সেইটা এই যারা এন্টি বিপ্লব অর্থাৎ ফ্যাসিজমের পক্ষে যাবে। সেই জন্য এইখানে সংহতি রেখে একীভূত হয়ে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে যেটা, সেইখানে আমাদের আগানো দরকার আমি মনে করি। জি, আসবো আমি জনাব আব্দুল্লাহ আল ঠাকুর। ছাত্রদের একটি নতুন দলের কথা, যেটা আসলে ছাত্র বলা ঠিক হবে কিনা, কারণ তাদের তো আর ছাত্রত্ব সেই অর্থে নাই, যেহেতু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছি, সেই হিসেবে আর কি এই টার্মটি ইউজ করা হয়, এবং আশা করি দর্শকরাও সেটি বুঝতে পারবেন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের কথা মিন করা হচ্ছে। তাদের যে দল, সেই দল প্রসঙ্গে যদি আপনি কিছু যুক্ত করেন, যে তারা দল গঠন করতে যাচ্ছে, দল এরই মধ্যে গঠিত হয়েছে বলা হচ্ছে, এবং তাদের সাথে যারা রয়েছে তারা সরকারেও রয়েছে, সরকার থেকে পদত্যাগ করবে বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে একটু আপনার বক্তব্য। এখানে খুব ডেলিকেট একটা বিষয় আপনি তুলেছেন। প্রথম কথাটা হচ্ছে যে অবশ্যই পিতাই হচ্ছেন সন্তানের পরিচয়। এখন পিতৃত্বের অধিকার অর্জন করার জন্য মৌলিক যে বিষয়গুলি রয়েছে, আজকে বাংলাদেশে কিন্তু একটা কথা এক সময় বলা হতো, আমরা খুব বেশি সময় 15 বছর 15.5 বছরের যে আন্দোলন, তা সফল হলো না কেন? 28শে অক্টোবর ঢাকায় 10 লাখ লোকের সমাবেশ হয়েছে। 10 লাখ লোককে যদি কমান্ড দেওয়া হতো যে যান শেখ হাসিনার বাড়িতে গিয়ে অবস্থান করেন, যতক্ষণ না নির্বাচন না দেয় ততক্ষণ পর্যন্ত উঠবেন না, তাহলে কি শেখ হাসিনা টিকে থাকতে পারতেন?
তা না করে কেন সেদিন আধাবেলা বা একবেলা হরতাল দিয়ে ওই ঘটনা প্রধান বিচারপতির বাড়ির সামনে পরিকল্পিত একটা ঘটনার কারণে আমরা প্রোগ্রাম থেকে সরে আসলাম? এর নানা রকম ব্যাখ্যা আছে, যারা দল করেন তাদের ব্যাখ্যা আছে। তার পাশাপাশি যদি আপনি আসেন, সংক্ষেপে শেষ করুন। হ্যাঁ, তার পাশাপাশি যদি আপনি 4 আগস্ট 5ই আগস্ট ঢাকা শহরে 1 লাখ 1.5 লাখ বা আরও কিছু লোকের সমাবেশ হওয়ার তাড়নায় শেখ হাসিনাকে তার বাসভবন থেকে দুপুরে রান্না করা খাবার না খেয়ে লক্ষ্মণ সেনের মতো পালিয়ে যেতে হলো। কি ভয়ে সে পালালো, আর কোন ভয়ে 10 লাখ লোককে সে পরোয়া করলো না? বিটুইন দ্য লাইন কিছু কথা আছে, সেই কথাটা হলো লিডারশিপ। সেই বিবেচনায় যদি আপনি যান তাহলে বলতে হবে যে তরুণ নেতৃত্বকে ওয়েলকাম করার কোনো বিকল্প নেই। সেকেন্ড থটে যদি যান, 1975 সালে 15ই আগস্ট যারা শেখ মুজিবের পরিবর্তনের জন্য কাজ করেছেন, গত দীর্ঘ সময় পর্যন্ত যারা বাংলাদেশের রাজনীতিতে একটা ধারাবাহিক অবতার করেছেন, তাদের অভিজ্ঞতা বাদ দিয়া কি তরুণদের মধ্যে এই নতুন অভিজ্ঞতা সঞ্চালিত হতে পারবে এবং তারা কি দেশ পরিচালনায় রাষ্ট্র কাঠামোতে যথেষ্ট রকম? এখানে এই সমন্বয়টা দরকার। ছাত্র বলি আর বিপ্লবের যে নেতৃত্ব দানকারী বলি, হ্যাঁ, তাদের বিপ্লব সফল হয়েছে। অন্যভাবে বলা যায় তারা কিন্তু গরম তাওয়ায় রুটি ভেজেছে। এই 15 বছর পর্যন্ত তাওয়াটা গরম করেছিল বিএনপি বা সমমনারা। সুতরাং এইখানে কিন্তু ছাত্রদের উচিত হবে তাদের নেতৃত্ব বা বাংলাদেশের, এটা আমি এককভাবে বলছি না, বাংলাদেশকে যদি একটা কাঙ্ক্ষিত লিডারশিপের মধ্যে নিয়ে যেতে হয়, নেতৃত্ব শূন্যতা থেকে যদি নেতৃত্বের পূর্ণতাতে যেতে হয় এবং বলিষ্ঠ নেতৃত্বে যেতে হয়, তাহলে কিন্তু অভিজ্ঞতার সাথে তারুণ্যের একটা মেলবন্ধন তৈরি করতে হবে। যদি এটা না করা যায় তাহলে কিন্তু ওই সেই থোরবরি খারাবরি থোর, দুদিন পরে দেখা যাবে যে অভিজ্ঞতা এবং নেতৃত্বহীনতার কারণে পরিস্থিতি একই করতে হবে। আমি একেবারে একমত যে বাংলাদেশের মানুষের যেন এই দুর্ভাগ্য আবার না আসে, যে আবার একটা আন্দোলন, আবার একটি পতন। দুর্ভাগ্য হলো সত্য, বাংলাদেশ পৃথিবীর একটা পিকুলিয়ার রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে 53 বছরে 6-7টা অভ্যুত্থানের সম্মুখীন হয়েছে। অর্থাৎ ওই নেতৃত্ব বাংলাদেশ যদি কিছুতে সাফার করে, দ্যাট ইজ দ্য লিডারশিপ ক্রাইসিস। আমি ট্রুলি বিশ্বাস করি বাংলাদেশের জাতি গঠনে একজন নেতা আসছিল, সে প্রেসিডেন্ট জিয়া। অন্য নেতৃত্ব আসে নাই বলে জাতি গঠন হয়নি, নেতৃত্বের এবং পলিটিক্যাল ওই কালচার সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কেন প্রয়োজন, কেন ন্যায্যতা প্রয়োজন, কেন সুশাসন প্রয়োজন, সেখানে যায় না। এখানে রাজনীতির ডেফিনেশন হয়ে গেছে, রাজনীতি করে, রাজনৈতিক পদ ব্যবহার করে আমি চুরি করব, ডাকাতি করব, চরিত্রহীন কাজ করব, মানি লন্ডারিং করব, যা খুশি তাই করব এবং আমি রাজনৈতিক পাওয়ার ব্যবহারে প্রোটেক্টেড হব, আইনের ঊর্ধ্বে আমি থাকবো। এই সংস্কৃতিকে সরে এসে এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হয়, মাফিয়াতন্ত্র সৃষ্টি না হয়, লুটেরাতন্ত্র সৃষ্টি না হয় এবং নেস্টি পরিবারতন্ত্র যার মাধ্যমে ক্রনিক ক্যাপিটালিজম সৃষ্টি হয়, সেইখান থেকে যদি সরে আসতে পারি তাহলে বাংলাদেশের মানুষ আবার ওই অভাগা অথবা ওই দুর্ভাগ্যের বিরুদ্ধে পতিত হবে না যে আবার একটি একই সিচুয়েশন যেটা আওয়ামী লীগ সৃষ্টি করেছিল। সেইখানেই আমাদের সকলের দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব সবচেয়ে বেশি। বাংলাদেশে এই নেতৃত্বের যে ভ্যাকুয়াম, যে নেতৃত্ব থেকে যে শুধু পলিটিক্যাল পার্টির নেতৃত্ব না, যে আমার স্বার্থ আমি দেখব, নো, নেতৃত্ব হতে হবে পলিটিক্স থেকে স্টেটসম্যান থেকে ব্রিংসম্যানশিপ। একজন স্টেটসম্যান রাষ্ট্রকে 50 বছর সামনে নিয়ে যাবে, একজন ব্রিংসম্যানশিপ 100 বছর পরে জাতি কোথায় যাবে সেইখানে দেবে। এখানে যদি নেতৃত্ব এরকম থাকে যে আমার একটা মিড লেভেলে একটা নেতাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, সে জমি দখল করবে, মাঠ দখল করবে, দুর্নীতি করবে, তাহলে তাদের ভিতর থেকে এই ব্রিংসম্যানশিপ, স্টেটসম্যানশিপ আসা কখনো সম্ভব না। সো বাংলাদেশের ওই নেতৃত্ব আসতে হবে যেখানে ভিশনারি নেতৃত্ব, যারা বাংলাদেশকে আগামী 50 থেকে 100 বছর সামনে এগিয়ে নেবে। আমাদেরও সেই প্রত্যাশা, এবং সেই প্রত্যাশাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।